Am I audible? Good evening, everyone, and welcome to Raju Sir's English classes. জানি না আজকে কতজন ক্লাসে জয়েন করবে। মেজরিটি বেশি স্টুডেন্ট রেকর্ড প্রেফার করছে। জাস্ট আ মিনিট। ওকে, গুড ইভিনিং। আজকে প্রথম দিন তো অনেকেই হচ্ছে বুঝতে পারছে না যে হাউ টু জয়েন দ্য ক্লাস। দ্যাটস ওয়াই এভরিওয়ান ইজ কলিং মি এগেইন এন্ড এগেইন। ওকে, ঠিক আছে। সো সবার প্রথমত আমি নিজের পরিচয় দিচ্ছি। তোমাদের জানা উচিত তোমরা যার কাছে পড়ছো তার পরিচয় কি, ঠিক আছে? আমার নাম রাজু সাহা এবং আমার বাড়ি যদি বলো, দ্যাট ইজ ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, and my village name is Nathuahat. This is a very small village, and I always call it the end of the world. আমার মনে হয় পৃথিবী হচ্ছে এই প্রান্তে শেষ হয়ে গেছে। মানে আমার যদি ভিলেজে আসো তুমি, এক প্রান্তে যদি যাও ওদিকে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। মানে এইরকম একটা সিচুয়েশন, একটা খুবই ব্যাকওয়ার্ড অঞ্চল। এখানে যদি একটা সাপ কাউকে কাটে সে নিশ্চিত রূপে মারা যাবে, ঠিক আছে? যদি বিষধর সাপ হয় তাকে কেউ বাঁচাতে পারবে না। তো এরকম হচ্ছে হেলথ ইনফ্রাস্ট্রাকচার তো আমার ভিলেজে, ঠিক আছে? একটা নদী আছে, তোমরা ছোটবেলায় হয়তো পড়েছো, পশ্চিমবঙ্গের নদী। সেখানে একটা নদীর নাম পড়েছো নিশ্চয়ই, জলঢাকা নদী। এই জলঢাকা নদীর তীরে আমার হচ্ছে বাড়ি। তো যখন তখন বন্যায় উড়ে যাওয়ার একটা ভয় থাকে, তো বেশি বৃষ্টি মাঝে মাঝে হলে আমরা ভয় পেয়ে যাই, ঠিক আছে? এবং অ্যাজ ফার অ্যাজ মাই কোয়ালিফিকেশন ইজ কনসার্নড, আমি ইংরেজি পড়াই আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন থেকে, ঠিক আছে? ক্লাস 11-এ যখন পড়ি তখন থেকে ইংরেজি পড়াই। আমি ক্লাস 11-এ যখন পড়ি, জাস্ট আ মিনিট, এক মিনিট ওয়েট করো। সো আমি যখন ক্লাস 11-এ পড়ি সেই সময় আমার একটা বন্ধু ছিল, সে ইংরেজিতে ফেল করেছিল মাধ্যমিকে, ঠিক আছে? তো সেই বন্ধুকে দিয়েই সবার প্রথম আমার ইংরেজি পড়ানো শুরু। ক্লাস 10-এও পড়তো, আমি 11-এ পড়তাম। বন্ধুর জন্য বন্ধুর মতো আচরণ করিনি, যখন পড়িয়েছি, যখন দরকার হয়েছে চত্থাপুরও মেরেছি, ঠিক আছে? তো ফাইনালি পরের বছর আমার কাছে পড়ে ইংরেজিতে পাশ করেছে। খুব ভালো রেজাল্ট করেছে বলবো না, কারণ ওই লেভেলের স্টুডেন্ট ছিল না, আর খুব বেশি পড়াশোনা করতে সেটাও না। পরীক্ষার আগে 3 মাস পড়িয়েছিলাম আমি পরের বছর, ঠিক আছে? তো ফাইনালি পরের বছর পাশ করেছিল মাধ্যমিকটা। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার ইংরেজির জগতে বলতে পারো হচ্ছে কোচিং। ফার্স্ট তখন আমি 11-এ পড়ি, তখন আমার নলেজ যথেষ্ট ছিল। আর আমাকে যদি বলি ইংলিশ সম্বন্ধে আমার ইন্টারেস্ট কোত্থেকে আসছিল, সেই স্টোরিটা আমি বলছি। তোমাদের অনেকের কাছে এটা হাসির মতো মনে হবে, বাট দ্যাট ওয়াজ অ্যান ইন্সপিরেশন ফর মি পার্টিকুলারলি দ্যাট টাইম। ওকে, আমি যখন ক্লাস 11-এ পড়ি, তো সরি ক্লাস 8-এ যখন পড়ি, আমি বয়েজ স্কুলে পড়তাম। আমি সচরাচর একটা ভালো ছাত্র ছিলাম, মোটামুটি মোরাললেস, ঠিক আছে? বাট ইংলিশটা খুব যে পারতাম তেমন না, খুবই কাঁচা ছিলাম। এই আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি এটাও জানতাম না আমি। তো সাচ ওয়াজ স্টুপিড পারসন। আমি একটা বান্ধবীকে বলছি আই লাভ ইউ মানে কি, ঠিক আছে? তো এইরকম স্টুপিড একটা পারসন ছিলাম আমি। ক্লাস 8-এ যখন উঠি, আমাদের স্কুলে অ্যাকচুয়ালি বয়েজ স্কুল ছিল, মেয়ে হচ্ছে ভুলক্রমে একটা ব্যাচে ঢুকে পড়েছিল। আমরা যখন 6-এ পড়ি তখন 5-এর ব্যাচটা যে শুরু হয়, ওই ব্যাচে হচ্ছে 10-12টা মেয়ে ঢুকেছিল। আর আমাদের গোটা স্কুলে 10 পর্যন্ত অন্য কোনো ক্লাসে মেয়ে ছিল না, আমাদের ক্লাসে ছিল না, কোনো ক্লাসে ছিল না, শুধু ওখানে 10 থেকে 12টা, আমি 14টার মতো মেয়ে ছিল, ঠিক আছে? তো আমার কিছু বন্ধু ছিল, তারা আমার থেকে বয়সে অনেকটা বড় ছিল। আমি ক্লাসে সবচেয়ে ছোট ছিলাম। আমি মাধ্যমিক দিয়েছি 14 বছর বয়সে,
ঠিক আছে। তো ক্লাসে আমি সবচেয়ে ছোট ছিলাম তখন। তো নতুন কিছু স্টুডেন্ট এসেছিল যাদের সাথে ভালো বন্ধুত্ব হয়, তারা খুব পাকা ছিল। কথা আছে না, মানে কম বয়সে পেকে যাওয়া, তো ওদের সাথে আমিও পেকে যাই। তো পেকে যাওয়ার পরে হচ্ছে মানে ব্রেন ওয়াশের যে ব্যাপারটা বলে একটা, তো ব্রেন ওয়াশের বিষয়টা শুরু হয়, ঠিক আছে। তো স্কুলে যেগুলো হয় ছোটবেলায়, একে ভাল লাগে ওকে ভাল লাগে, তখন আমার একজনকে ভাল লাগে, ঠিক আছে। আমার ভাল লাগে কি বলবো, আমার বন্ধুরা জোর জবরদস্তি আমাকে ভাল লাগিয়েছে। আর আমাদের সময় মোবাইলের দুনিয়া ছিল না। এটা হচ্ছে গল্প হচ্ছে 2006-07-08-এর গল্প, ঠিক আছে। তার মোবাইল ছিল না, মোবাইল সবেমাত্র এসেছে, আর আমরা যথেষ্ট পোর ফ্যামিলি বিলং করতাম, যে মোবাইল কেনার মতো অ্যাফোর্ডেবিলিটি আমাদের কাছে ছিল না। তো সেই সময় হচ্ছে প্রেমপত্রের আদান প্রদান হয়। আমি তোমাদের সাথে ক্লিয়ারলি বলছি, সবাই বড়, ঠিক আছে। প্রেমপত্রে লাভ লেটারের আদান প্রদান সেই সময় হতো। তো সেই সময় আমার আরেকটা বন্ধু ছিল, ঠিক আছে, চক্রবর্তী, আমার খুব 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 ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে। সে আমাকে একটা পত্র লিখে দেয় যে তুই গিয়ে দিয়ে আয়, ঠিক আছে। তো এখন আমারও আবার হচ্ছে জোশ বেশি, ঠিক আছে, আমি দেবো তো বাংলাতে কেন দেবো, ইংলিশে দেবো আমি, ঠিক আছে। তো এই যে একটা লেটার, সেটাকে সম্পূর্ণরূপে ট্রান্সলেট করার যে একটা উদ্যোগ, একটা যে চেষ্টা, সেটার মাধ্যমে কাউকে যে ইমপ্রেস করার একটা চেষ্টা, সেই চেষ্টার মাধ্যমে আমি ইংরেজি শিখি। এটা তোমার সবার প্রথমে বলে দিচ্ছি। কেন বললাম, এটা বলার পেছনে কারণ আছে। তোমরা ছোটবেলায় একটা ওয়ার্ড ডেফিনেটলি পড়েছো, যার নাম হচ্ছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। যখন কোনো কিছুর প্রয়োজনীয়তা থাকে, সেটার উৎপত্তি হয়। মানুষের প্রয়োজনীয়তা না থাকলে কোনোদিন কোনো কিছুর উৎপত্তি হবে না, সৃষ্টি হবে না। আমাদের নলেজের ক্ষেত্রেও সেম বিষয়টা কাজ করে। তুমি আজ থেকে যদি কয়েক হাজার বছর আগে দেখো, যখন হচ্ছে মানুষ পশু শিকার করে খেত, স্টোন এজ বা প্রস্তর যুগের গল্প দেখো, প্রস্তর যুগে মানুষের চাহিদা ছিল, তারা যে পশুগুলো আছে, পশুগুলোকে হত্যা করবে, তারপর খাদ্য গ্রহণ করবে তারা। তো সেই পশুগুলোই তাদের খাদ্য ছিল, তো পশুদের হত্যা করতে হবে। স্টোন এজের একটা সময় ছিল আজ থেকে 10,000 বছর আগে। সেই সময় আমরা দেখি হচ্ছে হিমযুগ ছিল একটা, হিমযুগটা শেষ হতে থাকে, আর বর্তমানে যে যুগটা আমরা বাস করছি, এটা হিম পরবর্তী যুগ বলে, এবং হিম পরবর্তী যুগ শুরু হতে থাকে। তো ফলে কি হয়, এই সময় ওয়েদারের মধ্যে বিরাট পরিবর্তন ঘটে। আমরা দেখতে থাকি এখন জায়গা থেকে হচ্ছে যে বরফগুলো আছে, বরফগুলো গলতে শুরু করে। বরফ গলতে শুরু করার ফলে উত্তাপ বাড়তে থাকে এবং প্রচন্ড পরিমাণে বনজঙ্গল হতে থাকে। এবং হিমযুগের সময় যে মোটা মোটা চর্বিওয়ালা যে পশুগুলো ছিল, জেনারেলি পশুদের একটা প্রবৃত্তি আছে, তুমি দেখবে যেই সব পশুগুলো ঠান্ডা অঞ্চলে থাকে, তাদের দেখবে চর্বি বেশি হয়, তাদের তেল বেশি হয়। তো সেই সব পশুগুলো ছিল যেগুলো চর্বি বেশি ছিল, তাদের চর্বিটা কম হওয়া শুরু হলো, তারা দ্রুত স্মার্ট হওয়া শুরু করলো, স্মুথ হওয়া শুরু করলো, সুইফট হওয়া শুরু করলো। তারা দ্রুত এখন দৌড়াতে শুরু করলো। এখন দ্রুত দৌড়াতে যখন শুরু করলো, এখন মানুষের হাতিয়ার যে ছিল, মানুষের হাতিয়ার ছিল হিমযুগের হাতিয়ার। কিরকম হাতিয়ার? আগেকার যুগে পশু বড় ছিল, বেশি দৌড়াতে পারতো না, এই বড় বড় পাথর ছিল, বড় বড় পাথর দিয়ে পশু মারবে, তাই তো। কিন্তু পরবর্তীকালে যখন প্রস্তর পরবর্তী যুগ আসলো, তখন পশুর আকার ছোট হয়ে গেল, পশু এখন দ্রুত গতিতে দৌড়াতে পারে, আর মানুষ এখন বড় পাথর নিয়ে পশু মারতে পারছে না। কিন্তু মানুষের নেসেসিটি কি? নেসেসিটি আমার পশু চাই। কেন পশু চাই? আমার খাদ্য ওটা। তো মানুষ এই নেসেসিটির ধারণায় কি করলো, এখন সেই যে পাথরগুলো আছে, বড় বড় হাতিয়ার ছিল, ওগুলোকে ছোট 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 করে, ছোট 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 করে এমন কিছু হচ্ছে অস্ত্র তৈরি করলো, যেগুলোর মধ্যে বর্ষা ছিল, তীর ধনুক ছিল, সেগুলো দিয়ে পশুকে মারা শুরু করলো। এবং এটার পরে আমরা ধীরে 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 দেখি মানুষের টেকনোলজির মধ্যে অ্যাডভান্সমেন্ট শুরু হয়, এবং ফাইনালি আমরা আজকে এই পর্যায়ে আসি। তো আমরা আজকে যেটাই দেখছি না কেন, প্রত্যেকটার গোড়াতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে নেসেসিটি। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আজকে তোমরা যখন ইংলিশটা করতে যাবে, বা আমি যখন আজ থেকে কয়েক বছর আগে 2007-08-এর গল্প যখন বলছি, যখন আমি ইংলিশটা শিখেছিলাম, আমার নেসেসিটি ছিল। সেই নেসেসিটি হোয়াট এভার ইট বি, এটা রং হতে পারে, ডেফিনেটলি আমি মনে করি সেই নেসেসিটি আমার রং নেসেসিটি ছিল, এটা কোনো প্রয়োজনীয় নেসেসিটি ছিল না, ঠিক আছে, বাট নেসেসিটি ছিল, যেই কারণের জন্য আমি কিন্তু ক্লাস 8 থেকে ইংলিশের প্রতি ধরে নিয়েছিলাম আমি শিখবই। আমি সেই লেটারটা ট্রান্সলেটও করেছিলাম 2 বছর পরে, দেওয়া হয়নি, দেইনি, ঠিক আছে, বাট আমি ট্রান্সলেট করেছিলাম 2 বছর পরে। তো যে চাহিদা, এই চাহিদাটা তোমাকে শেখাবে। এই তোমরা যে ইংলিশ আজকে শিখতে এসেছো, তোমাদের অনেকের অনেক চাহিদা রয়েছে, এই চাহিদাটাকে মাথায় রাখতে হবে। প্রয়োজনীয়তা কি? প্রয়োজনীয়তা যদি না থাকে, তোমরা কিন্তু ইংলিশ শিখতে পারবে না। এবং এই প্রয়োজনীয়তাই তোমাকে ইন্টারেস্ট দেবে, এই প্রয়োজনীয়তা তোমাকে এই বিষয়টা শেখাতে বাধ্য করবে। যাদের প্রয়োজনীয়তা নেই, তারা জীবনে কিছু করতে পারবে না, এটা তুমি মাথায় রেখে দাও। আজকে কারো প্রয়োজনীয়তা কম্পিটিটিভ এক্সামস, একটা স্টুডেন্ট রয়েছে,
যে ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছে, কালকে ভর্তি হয়েছে, গতকাল ভর্তি হয়েছে, তার প্রয়োজনীয়তাকে সে ইউপিএসসিতে অ্যান্সার রাইটিং করবে ইংরেজিতে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে সমস্যা। তো তার প্রয়োজনীয়তা সেটা, সবার নিজস্ব একটা প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনীয়তাকে যদি প্রায়োরিটি দিয়ে চলো তাহলে ইংলিশ শেখা থেকেও আটকাতে পারবে না। ইন্টারেস্ট চাই। তুমি এখানে বসে আছো, তোমার মন করছে অন্যদিকে উড়ু উড়ু, তোমার ইন্টারেস্ট নেই, তাহলে ইংলিশ শিখতে পারবে না। ফার্স্ট থিং হচ্ছে এটা, ফার্স্ট থিং নেসেসিটি, যেটা নিজের মধ্যে একটা আগ্রহের দরকার হবে। সেকেন্ড থিং, এখন নিজের মধ্যে আগ্রহ থাকলেও মানুষের উপায় থাকে না। আমার যেমন প্রথম 2 বছর উপায় ছিল না। আমি প্রথমত একটা দরিদ্র ফ্যামিলির ছেলে ছিলাম, আমার এক্সট্রা করে ইংলিশ পড়ার মতো সামর্থ্য ছিল না, ঠিক আছে? তো আমি কি করলাম, আমি ক্লাস 8, 9, 10 ইংলিশে ভর্তি হয়েছি। তোমরা যেমন ক্লাস 9, 10 ইংলিশ সেপারেটলি পড়েছো, আমিও পড়েছি, বাট টিচাররা ইংলিশ শেখানোর মতো মুডে ছিল না। তারা ভয়েস চেঞ্জ করে দিত, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, আই এট রাইস, রাইস ওয়াজ ইটেন বাই মি, আমরা করে চলে আসতাম। ন্যারেশন চেঞ্জ করেছিল, ন্যারেশন চেঞ্জ তো তখনও শিখিনি, কিন্তু আলটিমেটলি কোনোভাবে করে দিয়েছি। বাট সেই সময় মনে একটা চাহিদা ছিল, আমি টেন্স দিয়ে শুরু করেছিলাম। টেন্স দিয়ে শুরু করে আমি টেন্সটা সবার প্রথমে শিখি, এবং ভাগ্যক্রমে, এটা বিধাতার বলতে পারো, একটা দয়া বলতে পারো, বা আমার দাদার দয়া বলতে পারো, আমার দাদা সেখানে নিয়ে গেছিল আমাকে, ঠিক আছে? তো সেখানে একজন স্যার পেলাম, স্যারের বয়স ছিল 70 থেকে 75 বছর। আমি আজকে জীবনে যা আছি সবকিছু ওনার জন্য আছি। উনি যদি না থাকতো আজকে আমি জীবনে কিচ্ছু থাকতাম না, তোমাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার থাকতো না। স্টুডেন্ট মোটামুটি ভালো ছিলাম, খারাপ ছিলাম না। বাট ইংরেজি যখন ক্লাস 11-এ যখন ভর্তি হলাম, আমি 11-এ আমাদের বাড়ি থেকে দূর প্রান্তে একটা জায়গায় আমি গেলাম একটা বয়স্ক টিচারের কাছে শিখতে। সেই স্যারের একটা চুলও সাদা কালো ছিল না, সব চুল সাদা ছিল। ভদ্রলোক 2 বছর আগে মারা গেছে, আমি খুব কষ্ট পেয়েছি, স্বর্গীয় শ্রী সুভাষ চন্দ্র দাস, যার জন্য আজকে এই জায়গায় আছি। তার কাছে আমি গেলাম, সে আমাকে ধীরে ধীরে ইংলিশটাকে শেখালো, ইংলিশটা কি করে লিখতে হয়। সে যে ইংলিশটা শিখলাম, সেই ইংলিশটা শেখার পর আমার জীবনের মধ্যে আমূল পরিবর্তন ঘটে। তোমরা যদি কেউ এদিকে, আমাদের এদিকে কোনো সময় যদি আসো, আমাকে নাম যদি বলো, আমাকে এক নামে চিনবে এদিকে যে কেউ, আর পরিচয় কি হিসাবে চিনবে, ইংলিশ টিচার। কারণ ইংলিশটা আমি ওই লেভেলে জানি এবং ওই লেভেলে আয়ত্ত করেছি। তো নেসেসিটি লাগবে ফার্স্ট থিং, সেকেন্ড থিং লাগবে গাইডেন্স, একটা উপায়। নেসেসিটি থাকাটা যথেষ্ট না, আমি কিভাবে শিখবো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে, বৃষ্টির আওয়াজ একটু গেলে পরেও সেটা আই থিঙ্ক তোমরা হচ্ছে সেটা ম্যানেজ করে নেবে, ঠিক আছে? আমার এক্সপেকটেশন ছিল না এই সময় বৃষ্টি হবে, সারাদিন রোদ ছিল। উপায়ের যে ব্যাপারটা থাকে তোমাদের ক্ষেত্রে, সবচেয়ে বড় উপায় যদি কিছু থাকে, সবচেয়ে বড় উপায়টা হচ্ছে আমি। তোমাদের সম্পূর্ণরূপে গাইড করার দায়িত্ব যেটা আছে, সম্পূর্ণ গাইড করার দায়িত্ব হচ্ছে আমার। তোমাদের যেটা করতে হবে, আমি ক্লাসে যেটা বলবো, আমি 6 মাসের কোর্স তোমাদের নেব, এই 6 মাসে তোমরা ইংলিশের এভরিথিং শিখে যাবে। বিন্দু মাত্রও যদি কিছু থাকে সেটা আমি ক্লাসে বাদ দেবো না, আমি সেটাও করাবো। সেটার ক্ষেত্রে যদি আমার 2 মাস এক্সট্রা সময় লাগে আমি তবুও নেব, কিন্তু তোমাদের আমি এমন ভাবে ছাড়বো না যে তোমরা হচ্ছে পারো না, তোমরা পারবে এই কোর্সে। তোমাদের যেটা করতে হবে, আমি যেই প্রসেসে বলবো সেই প্রসেসে আমাদের প্র্যাকটিস করতে হবে। আমি যদি বলি এটা লিখতে হবে, মানে এটা লিখতে হবে। আমি যদি বলি এটা পড়তে হবে, মানে পড়তে হবে। এটা নিয়ে তোমাদের বিন্দু মাত্রও কিন্তু কোশ্চেন যেন না থাকে। দেয়ার শুড নট বি এনি কোশ্চেন অ্যাবাউট দিস ম্যাটার, এটা তোমাদের আমি বলে রাখতে চাই, ঠিক আছে? থার্ড থিং, বই কি কিনতে হবে? ইয়েস, একটা বই কিনতে হবে, একটা বই আমি রিকমেন্ড তোমাদের করবো, ঠিক আছে? একটা বই আমি তোমাদের রিকমেন্ড করবো, সেই বইটার নাম, আমার পুরনো স্টুডেন্ট আছে তারা জানে, তোমার নতুন যারা আছে তোমাদের জন্য বলছি, ডিপি ভট্টাচার্য নামে একজন রাইটার আছে, লিখে নাও বইটা, ডিপি ভট্টাচার্য। ডিপি ভট্টাচার্য নামে একজন রাইটার আছে, তার একটা ইংলিশ গ্রামার বই আছে, তার ইংলিশ গ্রামার বই আছে একটা, সেই গ্রামার বইটার নাম হচ্ছে ট্রেজার ট্রোভ। ট্রেজার ট্রোভ, ঠিক আছে? ট্রেজার ট্রোভ নামে একটা বই আছে ডিপি ভট্টাচার্যর, এই গ্রামার বইটা তোমরা কিনবে। এই গ্রামার বইটা সাফিসিয়েন্ট, এই গ্রামার বইটা তোমাদের প্র্যাকটিসে অনেক সুবিধা হবে, এবং এই গ্রামার বইটা একদম বেসিক লেভেল থেকে শুরু করে স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত করানো আছে। আমি বহু গ্রামার বই পড়েছি, আমার নজরে দেখা এটা বেস্ট গ্রামার বুক। এই বইটা আমি ক্লাস 11-এ পড়েছি। আজকে তোমাদের আমি রিকমেন্ড করছি তোমরা এই বইটা কিনবে, সবাই কিনবে এবং এই বইটা পড়বে। এবং আজকে তোমাদের ক্লাস হচ্ছে, নেক্সট ক্লাস আমি পরের রবিবার থেকে শুরু করব। পরের রবিবার থেকে তোমাদের কন্টিনিউয়াসলি ক্লাস হবে, মেন সিলেবাস যেটা আছে, মেন ক্লাস যেটা আছে পরের রবিবার থেকে শুরু হবে। এই এক সপ্তাহে আমি তোমাদের এই বই থেকে কিছু টাস্ক দেবো, 7 দিনের তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, এই হোমওয়ার্কগুলো তোমাদের করতে হবে 7 days।
7 দিনের মধ্যে এই জিনিসগুলো তোমাদের করতে হবে। কেন করতে হবে? কারণ এটার মধ্যে অনেক কিছু রয়েছে। পার্টিকুলারলি এখন দেখো, ইংলিশ শিখতে গেলে বেসিক্যালি একটা মিনিমাম ওয়ার্ড স্টকের দরকার আছে। আমি তোমাদের এখান থেকে ওয়ার্ড স্টকটা দেবো শুধু। এখানে একটা ওয়ার্ড বুক আছে এই বইটার মধ্যে, সেই ওয়ার্ড বুকটা এই 7 দিনের মধ্যে তোমরা মুখস্থ করবে, এটা তোমাদের প্রথম রেসপন্সিবিলিটি থাকবে। ঠিক আছে? তো 3টা প্রসেস প্রথমত বললাম। প্রথমটা হচ্ছে নেসেসিটি, প্রয়োজনীয়তা থাকতে হবে ইংলিশ শিখতে হলে। দ্বিতীয় জিনিস হচ্ছে উপায়, প্রয়োজনীয়তা আছে বাট উপায় পাচ্ছি না, উপায় কি করে শিখবো? উপায় হচ্ছে রাজু স্যার। 3 নাম্বার জিনিস আছে একটা বুক কিনতে হবে, সেই বুকের নামটা আমি বলে দিলাম। ঠিক আছে? ডিবি ভট্টাচার্যের বই। চার নাম্বার বিষয় যেটা আছে প্র্যাকটিস, আমি যেটা বলবো সেটা প্র্যাকটিস করতে হবে। এবং 5 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা আসবে সেটা হচ্ছে রিডিং। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আমরা রিডিং কি করব? আমরা কি রিডিংটা করব? আমার কাছে পিসি দাসের বুক আছে সংগ্রাম, তোমার যদি ওটা দিয়ে যদি হয়ে যায় তুমি করতে পারো। ঠিক আছে? বাট আমার হিসাবে সাজেশন সবসময় এটা থাকবে, এটা আমার দেখা বেস্ট বই। ঠিক আছে? অনেক বই দেখেছি, এটা বেস্ট বই। প্র্যাকটিস কি করবে? প্র্যাকটিস আমি ক্লাসে যেগুলো দেবো, ক্লাসে যেগুলো করাবো সেগুলো এই বইটা থেকে প্র্যাকটিস করবে। ঠিক আছে? আমি তোমাদের গ্রুপে হচ্ছে প্র্যাকটিস দিতে থাকবো। ঠিক আছে? ওটাও তোমরা করবে। এবং ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে রিডিং। রিডিংটা কেন হবে? রিডিংটা পড়লে পরে তোমাদের ব্রেনটারও তীক্ষ্ণ হবে। এটা আমি বলবো না প্রথম দিন থেকে তোমরা রিডিং পড়ো, আমি সেটা বলবো না। এটা তোমরা শুরু করবে আফটার 1 মান্থ অফ, 1 মাসের পর থেকে এটা তোমরা শুরু করবে। ঠিক আছে? 1 মাস যখন আমাদের ক্লাস হয়ে যাবে, মোটামুটি বেসিকটা আমাদের 1 মাসে হয়ে যাবে। মোটামুটি ইংলিশটা পড়া তোমরা শুরু করে দেবে, ইংলিশটা বোঝা মোটামুটি শুরু করে দেবে 1 মাসের মধ্যেই। ঠিক আছে? 1 মাস পর থেকে তোমরা রিডিং পড়া শুরু করবে। এখন প্রশ্ন, আমরা রিডিং পড়বোটা কি? আমরা রিডিং পড়বোটা কি? সবচেয়ে বড় কোশ্চেন এই জায়গাটাতে আসে। দেখো, রিডিং এর ক্ষেত্রে সব সময় যদি কোনো কিছু প্রেফারেবল হয়ে থাকে সেটা হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপার রিডিং ইজ অলওয়েজ বেস্ট। এখন প্রশ্ন, তোমরা কোন নিউজ পেপারটা করবে? যারা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা ডেফিনেটলি দা হিন্দু করবে, এবং যারা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ না, জেনারেলি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা পড়বে দ্য স্টেটসম্যান। আমি প্রেফার করবো দ্য স্টেটসম্যান। কেন করব? দ্য স্টেটসম্যানের ল্যাঙ্গুয়েজ যেটা আছে, ল্যাঙ্গুয়েজটা যথেষ্ট সহজ, সেটা পড়ে উদ্ধার করা সম্ভব, এবং ওয়ার্ড কোয়ালিটিও ভালো রয়েছে। আমি নিজস্বভাবে আমি যখন নিউজ পেপার শুরু করি, আমি দ্য স্টেটসম্যান থেকে শুরু করেছি। ঠিক আছে? দ্য স্টেটসম্যান থেকে আমি মোটামুটি কলেজ লাইফে যখন পড়তাম আমি দ্য স্টেটসম্যান পড়েছি। আমি হিন্দু এখন পড়ি, আগে আমি দ্য স্টেটসম্যান পড়েছি। দ্য স্টেটসম্যান আমি বেশি প্রেফার করবো। দ্য স্টেটসম্যান। অনেকে বলতে পারে, স্যার একটা পেপারের মধ্যে তো অনেক পেজ থাকে, আমি একদিনে এতগুলো পেজ কি করে কমপ্লিট করো? তোমার একদিনে সবগুলো পেজ কমপ্লিট করার দরকার নেই। তোমাদের মান্থলি হিসাবে নিউজ পেপার অর্ডার করার দরকার নেই। সপ্তাহে পেপারের দোকানে গিয়ে একটা ইংলিশ পেপার নিয়ে আসো, একটা ইংলিশ পেপারটাই 1 সপ্তাহ ধরে চালিয়ে দাও। ডেইলি বেশি আর্টিকেল পড়ার দরকার নেই, 2 থেকে 3টা করে আর্টিকেল পড়ো। 2 থেকে 3টা করে আর্টিকেল যদি পড়ো, 1 সপ্তাহে তোমার হয়ে যাবে। ঠিক আছে? 5 টাকা খরচা হবে খুব বেশি প্রতি সপ্তাহে, মাসে 20 টাকা খরচা হবে। ওই ভুলটা করো না যে মান্থলি হিসেবে অর্ডার করে দিলে পড়তে পারবে না, কারণ তোমাদের এখনো ওই লেভেলটা তৈরি হয়নি, এখন অত স্পিডে তোমরা পড়তে পারবে না। একটা পেপার নিয়ে 7 দিন চালাও, এটা বেস্ট আইডিয়া আমার হিসাবে। ঠিক আছে? নিউজ পেপার যখন পড়বে, নিউজ পেপারের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসে, সেটা হচ্ছে ভোকাবুলারি। নিউজ পেপার যখন পড়বে তুমি দেখবে সেখানে হচ্ছে বিভিন্ন আননোন ভোকাবুলারি পাবে বা আননোন ওয়ার্ড পাবে। এই আননোন ওয়ার্ডগুলো তুমি যখনই পেলে, ভোকাবুলারির মধ্যে এখানে ওয়ার্ড তুমি পাবে আননোন, এবং আননোন ফ্রেজ অথবা ইডিয়মস পাবে। ফ্রেজ পাবে অথবা ইডিয়মস পাবে। এগুলোর সঙ্গে সঙ্গে বন্দি করে নাও, একটা ডায়েরি রাখবে ওয়ার্ড বুকের জন্য, সেই ডায়েরির মধ্যে সঙ্গে সঙ্গে জিনিসগুলো লিখে নেবে। এখন প্রশ্ন, এই ওয়ার্ড এবং ফ্রেজের মানেটা কোত্থেকে পাবো? আমাদের প্লে স্টোরে আমাদের যথেষ্ট অনেক ডিকশনারি রয়েছে, ইংলিশ টু বেঙ্গলি। ঠিক আছে? নর্মাল যেটা আছে সেটাও ইউজ করো। কোনো মানে যদি তুমি না পাও, প্লে স্টোরে যদি না পাও, প্লে স্টোর মানে যেই ডিকশনারিটা তুমি ইউজ করবে প্লে স্টোর থেকে, সেটা তুমি দেখলে কোনো একটা মিনিং দেওয়া নেই, তুমি বলছো পাচ্ছি না কোথাও, সেটা যদি না পাও তুমি গ্রুপের মধ্যে পোস্ট করে দেবে, আমি বলে দেবো মিনিং কি আছে। ঠিক আছে? ক্লিয়ার কথা? এবং তোমরা আরেকটা জিনিস করতে পারো,
কোনো মিনিং, ঠিক আছে, সেটা বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করতে পারো গ্রুপে, ঠিক আছে, কে কোনটা কোন মিনিংটা পড়লে না পড়লে সেটাও ভালো হয়। তোমরা যদি একে অপরের সাথে পার্টিসিপেট করো একটু বেটার হয়ে যায় জিনিসটা, ঠিক আছে। তো এই কয়েকটা বিষয় তোমাদের ফোকাস করতে হবে। কেন আমি ওয়ার্ডে ফোকাস করতে গেলাম, কারণটা হচ্ছে যে কোনো ভাষা শেখো, সেই ভাষার যদি শব্দগত ধারণা যদি না থাকে তাহলে সেই ভাষাতে বলতে সমস্যা হবে। আজকে তোমাকে বললাম আমি সাঁতার কাটছি, এখন তুমি জানো না সাঁতার কাটা ইংরেজি কি, ঠিক আছে, তো তুমি সাঁতার কাটা ইংরেজি না জানলে তুমি সাঁতার কাটছো এটা ইংরেজিতে বলতে পারবে না। এই কারণে যেন ওয়ার্ডটা ম্যাটার করে, ঠিক আছে। এবং আমিও চেষ্টা করবো দা হিন্দুর হচ্ছে যদি হিন্দু থেকে 2-3টা আর্টিকেল নিয়ে যদি ইংলিশ করাতে পারি, ওয়ার্ডটা যদি করাতে পারি, আমার সময় হবে হয়তো 2 মাস পর থেকে, এই মুহূর্তে হবে না, 1-1.5 মাস পর থেকে হবে হয়তো, তখন আমি চেষ্টা করবো এটা করার, ঠিক আছে। ওটা করলে তো তোমাদের অনেকটা সুবিধা হবে। তো আমি সাঁতার কাটি, আই সুইম, আমি সাঁতার কাটছি, আই অ্যাম সুইমিং, আমি সাঁতার কেটেছি, আই হ্যাভ সুইমড। এইরকম যে টার্মস গুলো আছে, ঠিক আছে, তো এখন এগুলো যে আছে এটার মিনিং যদি তুমি না জানো, if you don't know the meaning of this word in English, you will not be able to write those sentences in English. That's the problem. তো সেই কারণের জন্য ওয়ার্ড তো তোমার জানতে হবেই। আমিও ওয়ার্ড করাবো, আমার ক্লাস যখন চলতে থাকবে ক্লাসে আমি একটা শব্দের জন্য একের অধিক ওয়ার্ড দেবো। কোনো একটা মানে যদি থাকে, দয়ালু থাকে, দয়ালুর জন্য কাইন্ডও দেবো আমি, বেনেভোলেন্টও দেবো, ঠিক আছে। একের অধিক আমি মানে দেবো, একটার জন্য 3-4টা করে মানে আমি দিয়ে দেবো, ওগুলো তোমার পড়তে হবে। এইভাবে তোমাদের ওয়ার্ডটা ডেভেলপমেন্ট হতে থাকবে। তোমরা নিজেরা এক সাইড থেকে ডেভেলপমেন্ট করবে, আমি ক্লাসে ডেভেলপমেন্ট করাবো, এবং রেগুলার বেসিসে আমি ওয়ার্ডও দেওয়ার চেষ্টা করব। এবং সবার শেষে আমরা ওয়ার্ডের জন্য, ভোকাবুলারির জন্য সেপারেটলি ক্লাসও করব। তো এই 3টা প্রসেসে আমরা মেনলি হচ্ছে ওয়ার্ড ডেভেলপমেন্ট করব। ভোকাবুলারি ম্যাটার করে ইংলিশে, ভোকাবুলারি খুব বেশি গুরুত্বপূর্ণ ম্যাটার। আর হচ্ছে একটা শব্দের জন্য আমার 3 থেকে 4টা ভোকাবুলারি দরকার। কখন কোনটা আমার মাইন্ডে আসবে আমি জানি না, ঠিক আছে। একটা শব্দের জন্য তুমি 3টা যখন মানে জানবে, তখন একটা না একটা তোমার মাইন্ডে আসবে কথা বলার সময়। স্পেসিফিক্যালি যখন তোমরা কথা বলো, কথা বলার সময় ভোকাবুলারি দরকার হয়। একটা ওয়ার্ডের জন্য 3-4টা ভোকাবুলারি থাকলে সবসময় অ্যাভেলেবিলিটি থাকে, যে আমি একটা কথা বলছি আমার সঙ্গে সঙ্গে একটা ওয়ার্ড চলে আসলো। এটা স্পোকেন ইংলিশে বিরাট লেভেলে সহযোগিতা করবে তোমাদের। বোঝা গেল বিষয়টা? ভোকাবুলারি এই কারণের জন্য দরকার হবে। সিমিলারলি আমি সাঁতার কাটছি, এখন তোমাকে বলা হলো আমি 1 গলা জলে সাঁতার কাটছি, 1 গলা জলে সাঁতার কাটছি, এটা তুমি কি লিখবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। থ্রোট ডিপ ওয়াটার মানে 1 গলা জল, থ্রোট ডিপ ওয়াটার। তো এইভাবে মিনিং গুলো জানতে হবে, না মিনিং গুলো না জানলে সমস্যা। বোঝা গেল বিষয়টা? এগুলো তোমাদের করণীয়। বোঝা গেল? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন তাহলে কোশ্চেন করো, ঠিক আছে। আজকে ক্লাসটা সেরকম নেবো না, আজকে এইসব বিষয় নিয়ে ডিসকাশন হবে। গুড ইভিনিং এভরিওয়ান। ইয়াসমিন গুড ইভিনিং, সংগ্রাম গুড ইভিনিং, সাথী গুড ইভিনিং, সতীমা গুড ইভিনিং, সৌমিত্র গুড ইভিনিং। রয়েছে ক্লাসে সৌমিত্র, আশিক, সতীমা, অঙ্কিতা, মৃন্ময়, সাথী, সজীব, সংগ্রাম, মিনা, টিয়া, ইয়াসমিন, রাহুল, ঠিক আছে। কোশ্চেন তাহলে করো, কোশ্চেন, ঠিক আছে। আমাদের কোর্সটা কিভাবে চলবে সেই বিষয়গুলো, আমাদের পড়ানোর টেকনিক কি থাকবে সেটা নিয়ে আলোচনা করবো আমরা। এবং আমি তোমাদের যখন বলেছি, তোমরা যখন কল করেছিলাম, আমি তোমাদের একটা কথা বলেছিলাম 100% শিওর ইংলিশ শিখবে। আমি কিসের ভিত্তিতে বলেছি আমি সেটাও দেখাবো। 100% শিওর, যদি ফলো করো, ঠিকঠাক পড়াশোনা করো, 100% শিওর শিখবে, গ্যারান্টি দিচ্ছি আমি। কারো কোনো কোশ্চেন রয়েছে? কোশ্চেন তাহলে করো, না থাকলে নো বলে দাও, দ্যাটস বেটার, ইনস্টেড অফ মেকিং মি ওয়েট ফর ইউর রিপ্লাই। এবং তোমরা এটাও মাথায় রেখো, 6 মাস পরে যখন এই কোর্স করে বেরোবে, নিজের কনফিডেন্স তো অন্য লেভেলে থাকবে নিশ্চিত রূপে, নিজের অন্য একটা প্রতিচ্ছবি দেখতে পারবে। তোমরা ইংলিশ যদি কেরিয়ার হিসেবে যদি চুজ করতে চাও, তুমি ইংলিশ পড়াবে, যদি মনে করো তোমাদের লোকালে ইংলিশ পড়াবে, তুমি সেটাও করতে পারবে। তোমার ইংলিশের, তোমাদের লোকালে যে ইংলিশের টিচার আছে তাদের থেকে তুমি বেশি ইংলিশ জানবে, এটা আমি নিশ্চিত করছি, ঠিক আছে। আমি যখন ক্লাস 12-এ পড়তাম, আমাদের লোকাল এখানে একজন টিচার ছিল, সে হচ্ছে ইংলিশ পড়াতো ক্লাস 12-এর, ঠিক আছে। আমি আর কি একবার বলেছিলাম আমি তোমার কাছে পড়বো, ও সাহসী বানিয়ে আমাকে জয়েন করাতে ক্লাসে, ঠিক আছে। ওকে, বুঝতে পারছি মিনময়, ঠিক আছে। ইয়েস, একটা ওয়ার্ডসের জন্য অনেকগুলো সিনোনিমস জানতে হবে, অ্যাবসলিউটলি টিয়া, সেটাই আমি বলছি। এবং অ্যাপ্রোপ্রিয়েট এগুলোর ইউজও আছে, সেটাও আমি করাবো। অক্টোবরে এসএসসি সিজিএল এক্সাম আছে, কতদূর কভার হবে সিলেবাস? অক্টোবর, এটা কি মাস চলছে? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মেজরিটি হয়ে যাবে।
সংগ্রাম মেজরিটি হয়ে যাবে অক্টোবরে, ঠিক আছে, মেজরিটি হয়ে যাবে, অ্যারাউন্ড 70 থেকে 75% অক্টোবরের মধ্যে হয়ে যাবে। ডিপি ভট্টাচার্য, আমি লেট জয়েন করেছি আর সরি, একবার শর্টে বলবেন কি বলা হয়েছে। এখানে তেমন কিছু বলা হয়নি, তুমি দেখে নিও, ঠিক আছে। আমি একটা বইয়ের সাজেশন দিয়েছি এবং তোমাদের কি কি করণীয় আছে সেটা বলেছি, একটা গল্প বলেছি আমরা, ঠিক আছে, এটা পরে দেখে নিও, তাহলেই হবে। মিনা বলছে হচ্ছে ডিপি ভট্টাচার্যের বইটার নাম কি? বইটার নাম হচ্ছে ট্রেজার ট্রোভ, ট্রেজার ট্রোভ, ঠিক আছে, ট্রেজার ট্রোভ। ট্রেজার মানে সম্পদ আর ট্রোভ মানে বন, ঠিক আছে, ট্রেজার ট্রোভ, ট্রেজার ট্রোভ। আমি আবার লিখে দিচ্ছি বইটার নাম, দেখে নাও। TREASURE, ট্রেজার, TROVE, ট্রেজার ট্রোভ। সৌমিত্র বইটা কিনেছে, গুড গুড বয়। সৌমিত্র আমি বলেছিলাম, মেসেজে বইটা কিনে রাখো, ঠিক আছে। এই ট্রেজার ট্রোভ বইটা যা আছে, এই বইটাতে কি পড়বে আমি বলে দিচ্ছি। এই বইটা কতগুলো পার্টে ভাগ করা হয়েছে। কন্টেন্টের মধ্যে যাবে, বলে দিচ্ছি কি পড়বে। বইটার কন্টেন্টের মধ্যে যাবে, ঠিক আছে, কোথায় যাবে? কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে দেখতে পারবে বইটা কতগুলো পার্টে ভাগ করা হয়েছে। পার্ট 1 রয়েছে, পার্ট 2 রয়েছে, পার্ট 3 রয়েছে, ঠিক আছে। তোমরা প্রথম পার্টটা শুধুমাত্র দেখবে, ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টটা যখন দেখবে, ওখানে হচ্ছে ওয়ার্ড বুক দেওয়া আছে একটা, ভোকাবুলারির একটা লিস্ট দেওয়া আছে, ঠিক আছে। কোন কোন ভোকাবুলারি এখানে দেওয়া হয়েছে? আমাদের দৈনন্দিন জীবনে যেসব ভোকাবুলারি গুলো আসছে সেগুলো দেওয়া হয়েছে। এই ভোকাবুলারি গুলো ঝরঝরা মুখস্থ হওয়া চাই, এগুলো ঠোঁটের আগাতে থাকা চাই, ঠিক আছে, এটা যেন থাকে। এগুলো বেসিক ভোকাবুলারি, ঠিক আছে, তো এগুলো দরকার হবে, এগুলো যেন মাথায় থাকে, ঠিক আছে। আমার কেনা আছে ওটা, গুড। লেখার সময় প্রবলেম হচ্ছে, সংগ্রাম চাপ নিও না, মেহু, ঠিক আছে। মাঝখানে তোমাদেরও কপাল খারাপ, আমারও কপাল খারাপ। এই কিছুটা দিন হচ্ছে আই ওয়াজ ভেরি আইডল, I had been suffering from several diseases. At present, I am also suffering from some diseases. আজকে দুপুরে ডাক্তার দেখিয়েছি, ঠিক আছে। তো সেই কারণের জন্য ফর ডিউ টু সাম রিজনস আমি কন্টিনিউ করতে পারিনি। এই জিনিসটা এবছর হবে না, এভরিথিং উড বি কন্টিনিউড, ঠিক আছে। 6 মাসের মধ্যে সিলেবাস আমি কমপ্লিট দেবো, আমি যেহেতু বলেছি আমি দেবো। ডিসেম্বর পার হয়ে জানুয়ারি 2025-এ, জানুয়ারি যখন শুরু হবে, 2025 শুরু হবে, 2025-এ নতুন বছরের সাথে সাথে তোমাদের প্রত্যেকে একটা নতুন রূপে জন্ম হবে, এটা আমি তোমাদের এনশিওর করব। পিসি দাসের গ্রামার বুক আছে, মিনিমাম গ্রামার বইটা আমি যেটা বলেছি সেটা নেবে, ঠিক আছে, আমি যেটা বলেছি সেটা নেবে। কত নম্বর পাতা এখন তো আমার কাছে বইটা নেই, আর আমার বইটার যা অবস্থা, আমি তো বহুদিন আগেকার এডিশন, ওই এডিশনে মিলবেও না। এই পার্ট 1 এর কন্টেন্ট সেকশনটা দেখে নেবে, ঠিক আছে, অনেক কিছুই রয়েছে, তার মধ্যে তুমি ভোকাবুলারি লিস্টটা কেবলমাত্র দেখবে, পার্ট 1-এই আছে, এটুকু নিশ্চিত, পার্ট 1-এই আছে। না, আমি বইটা দেখে নিচ্ছি, জাস্ট আ মিনিট। এই বইটা এখন আর একটু বেশি নীল মনে হচ্ছে, ঠিক আছে, এই বইটা কিনবে। এটা বহুদিন আগেকার এডিশন, সেই সময় এই বইটা খুব একটা চলতো না। আমি পার্সোনালি এই বইয়ের 500 পেজ বেচেছি, মানে বেচেছি বলতে আমি সাজেস্ট করেছি, স্টুডেন্টরা দোকানে গিয়ে নিয়েছে, ব্যক্তিগত আমার সাজেশনে গিয়েছে, ঠিক আছে। এই বইটা কত পেজ আমি সেটাও বলে দিচ্ছি, পেজের এদিক ওদিক হতে পারে যেহেতু হচ্ছে আগেকার এডিশন এটা, ঠিক আছে, তবুও আমি বলে দিচ্ছি এটার মধ্যে কত পেজের মধ্যে আছে। জাস্ট মিনিট।
পার্ট ওয়ানের যে নামটা আছে, নামটা আমি বলে দিচ্ছি। পার্ট ওয়ানে কি নাম আছে? প্রেপারেটরি সেকশন। ঠিক আছে, এই সেকশনটার নাম হচ্ছে প্রেপারেটরি সেকশন। প্রেপারেটরি সেকশন, এই সেকশনটার নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, এই সেকশনের মধ্যে সেকশন ফ্যামিলি অফ বার্ডস, ওয়েট করো আমি বলে দিচ্ছি। 64-85 আমার এখানে 51 পেজ দেখাচ্ছে। ঠিক আছে, আমার এখানে 51 পেজ থেকে দেখাচ্ছে। ফিফটি ওয়ান থেকে শুরু করবে। ঠিক আছে, 51 পেজ আছে, 51 পেজ থেকে শুরু করবে। তোমাদের এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, টপিকসটার নাম বলে দিচ্ছি কোন টপিক থেকে শুরু হবে। ডেসক্রিপশন অফ ফ্যামিলিয়ার থিংস। ডেসক্রিপশন অফ ফ্যামিলিয়ার থিংস অফ ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ পরিচিত বস্তুগুলোর বিবরণী এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমার এখানে পেজ দেখাচ্ছে 51। তোমাদেরটার মধ্যে খুব বেশি যদি হয় 51 থেকে 55 এর মধ্যেই পাবে, এর বেশি হেরফের হবে না। ঠিক আছে, 51 থেকে 55 এর মধ্যেই পাওয়া উচিত। তো এটা দেখে নেবে, এবং এটা তোমাদের 7 দিনের কাজ থাকবে। 1 সপ্তাহ পরে এসে তোমাদের আমি জিজ্ঞেস করবো এটা হয়েছে কিনা। পরের রবিবার আমি ক্লাস নেব, আমি জিজ্ঞেস করবো এটা হয়েছে কিনা। এটা হতে হবে, এটা না হলে সমস্যা হবে। আমি বলে দিচ্ছি সমস্যা হবে। আমি ক্লাসে কন্টিনিউয়াসলি বই থেকে কন্টেন্ট দিতে থাকবো এবং তোমাদের এগুলো করতে হবে। ঠিক আছে, আবার বৃষ্টি। ওকে, তো এখন আমরা করবোটা কি, আমাদের ক্লাসটা কিভাবে চলবে, আমাদের ক্লাসের প্রসেসটা কি হবে। 51-এই আছে। ঠিক আছে, 51 পেজেই আছে, তাহলে সৌমিত্র কনফার্ম করে দিল। ঠিক আছে, 51 পেজেই আছে। আমাদের ক্লাসের প্রসেসটা কি আছে দেখো। আমরা সবার প্রথমে বলেছিলাম বেসিক ইংলিশ যেটা আছে, বেসিক ইংলিশ করবো। এই সিলেবাসটা তোমাদের অলরেডি আমরা দিয়েছি। ঠিক আছে, এই সিলেবাসটা যে কমপ্লিট করব, কমপ্লিট করার পদ্ধতি কি থাকবে, কমপ্লিট করার পদ্ধতি কি থাকবে, মেথডস কি থাকবে, সেই মেথডসটা আমরা দেখব। আজকে আমি তেমন পিপিটি তোমাদের জন্য রেডি করিনি, এরপরে প্রত্যেকটা ক্লাস থেকে একটা পিপিটি থাকবে, সেই পিপিটির উপর নির্ভর করে আমরা করব। ঠিক আছে, আজকে ফার্স্ট ক্লাস যেহেতু আমি বেশি আলোচনা করবো, সেই কারণে পিপিটি করব। মেথডস কি থাকবে, সবার প্রথম মেথড যেটা থাকবে আমাদের, প্রথমে বলে নিই, আমরা ইংলিশ শিখবো দ্বিভাষিক পদ্ধতিতে। দ্বিভাষিক পদ্ধতিতে বাংলা বানান যদি ভুল হয় মার্জনা করবে সবাই। ঠিক আছে, বাংলাতে খুবই অবস্থা খারাপ আমার, বহুদিন হলো বাংলার সাথে চর্চা নেই। ঠিক আছে, তো বানান ভুল হতে পারে। ঠিক আছে, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী আগে থেকেই। তো দ্বিভাষিক পদ্ধতিতে করবো। দ্বিভাষিক পদ্ধতি বলতে, আমি যখন ছোটবেলায় ইংরেজি পড়েছি টিউশনে, একটা জিনিস আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি। এখানে টিচার যারা আছে তারা ইংরেজি শেখায় ইংলিশ টু ইংলিশ। গ্রামার যখন করাতো ইংলিশ টু ইংলিশ। ইংলিশ টু ইংলিশ কিভাবে, আমাদের টেন্স করাবে, স্ট্রাকচার দিয়ে দেবে, বাট টেন্সের মিনিংটা কি আছে সেটা করাবে না। সিমিলারলি ভয়েস চেঞ্জ যখন করাবে, ভয়েস চেঞ্জ আমাদের দিয়ে দেবে সেইভাবেই। যেমন কি হবে, আমাদের বলে দিল আই ইট রাইস করো, আই ইট রাইসে কি হবে, ভয়েস চেঞ্জের আমাদের ছোটবেলা সবার নিয়ম, হয়তো তোমরা রিলেট করতে পারবে। অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, অবজেক্টকে আমি সাবজেক্ট করে দিলাম। ঠিক আছে, আমি দেখবো এখানে V1 আছে নাকি, তো V1 আছে, ভার্বের 1 নম্বর ফর্ম আছে, তাহলে কি হবে, রাইসের সাথে ইজ হয়ে যাবে। তারপর এটাকে কি করে দেবো, V3 করে দেবো, কি হয়ে যাবে, ইটেন হয়ে যাবে। ইটেন করার পরে কি বসাতে হবে, বাই বসাতে হবে। তারপর আইটা যে আছে, আইটা এখানে চলে আসবে, আইটা মি হয়ে যাবে। এই প্রসেসটা আমাদের ভয়েস চেঞ্জ শেখানো হয়েছে, এই প্রসেসটা আমাদের ভয়েস চেঞ্জ শেখানো হয়েছে। বাট হোয়াট ইজ দ্য মিনিং,
আমাদের সবার প্রথমত ডেফিনেশন করানো হয়নি, ওটা পরে আসছে আমি, ঠিক আছে? আমাদের এই প্রসেসে করানো হয়েছে। আমরা বিলিঙ্গুয়াল প্রসেস যখন বলছি আই ইট রাইস মানে কি, আমরা সর্বপ্রথম সেটা লিখবো। আমি ভাত খাই, আই ইট রাইস মানে হচ্ছে আমি ভাত খাই। এই আমি ভাত খাই যেটা আছে এটার মিনিংটা আসছে হচ্ছে আই ইট রাইস, আমরা সবাই জানি এটা। এই আমি ভাত খাই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে সবার প্রথমে বাংলাতে ভয়েস চেঞ্জ করবো আমরা। বাংলাতে আমি ভয়েস চেঞ্জ শিখবো সবার প্রথমে, বাংলাতে শিখবো। আমি ভাত খাই ভয়েস চেঞ্জ যদি করি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। ভাত আমার দ্বারা খাওয়া হয়। আমি ভাত খাই মানে আমার দ্বারা ভাত খাওয়া হয়, অথবা ভাত আমার দ্বারা খাওয়া হয়। তারপরে এটা ট্রান্সলেট করে আমরা দেখবো যে ভয়েস চেঞ্জের সাথে কি করে মিলছে, ইজ কেন হলো, কি হলো, সব বোঝা যাবে। সবার প্রথমে আসবে ভাত, ভাতটা হচ্ছে সাবজেক্ট, ভাতটা সাবজেক্ট মনে রাখবে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যার উপর কাজ করা হয় সে হয় সাবজেক্ট। আমরা পরে ডিসকাস করবো সাবজেক্টের ডেফিনেশনের ক্ষেত্রে, তোমাদের ওই আইডিয়া আমি জানি কোনো ক্লাসে জিনিসগুলো করানো হয় না, ঠিক আছে? বাট এগুলো বেসিক জিনিস, এগুলো ছাড়া হয় না। অ্যাকচুয়ালি সাবজেক্ট যেটা আছে, সাবজেক্ট দুই ধরনের হয়। আমরা সবসময় সাবজেক্ট যখন বলি, হোয়াট ইজ সাবজেক্ট, সাবজেক্টের যখন ডেফিনেশন পড়ি, সাবজেক্টের ডেফিনেশন আমরা একতরফা ডেফিনেশন পড়ি। আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে গ্রামারের ক্ষেত্রে আমরা সবকিছু একতরফা করেছি। একতরফা জায়গায় দুটো যে দুমুখী হতে পারে, দুমুখী ওয়েতে কোনোদিনও ভাবিনি। আমাদের সেন্টেন্স যে হয়, সবার প্রথমত সেন্টেন্স গুলো দেখো, যে কোনো সেন্টেন্স যে হয়, সেন্টেন্স দুটো পদ্ধতিতে হয়। একটাকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স বলি, আর একটাকে প্যাসিভ সেন্টেন্স বলি। প্রত্যেকটা সেন্টেন্সই হয় অ্যাক্টিভে হয়, না হয় প্যাসিভে হয়। অ্যাক্টিভ মানে কি আর প্যাসিভ মানে কি? অ্যাক্টিভ মানে সাবজেক্ট নিজে কাজ করে, সাবজেক্ট নিজে কাজ করে। আর প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে সাবজেক্টের উপরে কাজ করা হয়, সাবজেক্টের উপর কাজ করা হয়, মানে সাবজেক্ট কাজটাকে গ্রহণ করে। তো এটার উপর ভিত্তি করে যখন অ্যাক্টিভ সেন্টেন্স থাকে তখন সাবজেক্ট হচ্ছে যে কাজ করে, যে কাজ করে। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে কাজটা কে করছে? আমি কাজটা করছি, তো আমিটা হবে সাবজেক্ট। সিমিলারলি প্যাসিভ যখন হবে, প্যাসিভের ক্ষেত্রে বলা হয় যার উপর কাজ করা হয় সে সাবজেক্ট, যার উপর কাজ করা হয়। প্যাসিভে কি দেখলাম? ভাত আমার দ্বারা খাওয়া হয়, ভাত আমার দ্বারা খাওয়া হয়, কার উপর কাজ করা হচ্ছে? তোমরা বলো কার উপর কাজ করা হচ্ছে? ভাত আমার দ্বারা খাওয়া হয়, কার উপর কাজটা করা হচ্ছে? কাজটা করা হচ্ছে ভাতের উপরে, ভাতটাকে খাওয়া হচ্ছে, ভাতটার উপর কাজটা করা হচ্ছে। এই কারণের জন্য প্যাসিভে ভাতটা কি হবে? ভাতটা হবে সাবজেক্ট। আমি রাইস করে দেবো, রাইস হয়ে গেল, রাইস। সাবজেক্টের পরে কি আসে? আমাদের জেনারেলি ইংলিশ সেন্টেন্স আর বাংলা সেন্টেন্সের ডিফারেন্স কি জানো? বাংলা সেন্টেন্স যখন আমরা দেখি, বাংলা সেন্টেন্সের পরে সাবজেক্ট থাকবে সবার প্রথমে, তারপর থাকবে অবজেক্ট, তারপর থাকবে ভার্ব। অর্থাৎ ভার্ব যেটা আছে, ভার্ব সবার শেষ হয় বাংলা সেন্টেন্সে। বাংলা সেন্টেন্সে ভার্ব সবার শেষে হয়, ঠিক আছে? বাংলা সেন্টেন্সে ভার্ব সবার শেষে হয়। কিন্তু ইংলিশ সেন্টেন্সে যখন আমরা করি, ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব হয়। মনে রাখবে, সাবজেক্টের পরে ভার্ব হয়, সাবজেক্টের পরে। ট্রান্সলেশনের ক্ষেত্রে এই বিষয়টা খুব ম্যাটার করে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। তোমাদের উপরি দিক থেকে দেখে মনে হতে পারে এটা ইম্পর্টেন্ট না, বাট দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ফার এজ ইংলিশ ইজ কনসার্ন। ছোট ছোট জিনিস এগুলো, বাট ইম্পর্টেন্ট। সিমিলারলি দেখো ভাত এখানে আছে, আমি কি বললাম? বাংলা সেন্টেন্সে ভার্ব সবার শেষে হয়, এখানে সবার শেষে কি লেখা আছে? খাওয়া হয়, খাওয়া হয়। খাওয়া হয় যে আছে এটা হচ্ছে ভার্ব, খাওয়া হয়টা হচ্ছে ভার্ব। সবার শেষে কি আছে? হয়। হয় ইংরেজি কি? হয় ইংরেজি হচ্ছে ইজ। এই কারণের জন্য রাইসের সাথে ইজ বসলো। বোঝা গেল ইজটা কেন বসলো? ইজটা হয়ের জন্য বসলো। রাইস ইজ। বিভাব যখন বসে, মনে রাখবে বিভাব যখন বসে, ইজটা হচ্ছে বিভাব।
বি ভার্বের সাথে কন্টিনিউয়াসের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়। অ্যাক্টিভের ক্ষেত্রে বি ভার্বের সাথে যদি অ্যাক্টিভ সেন্টেন্স থাকে, বি ভার্বের সাথে যদি অ্যাক্টিভ সেন্টেন্স থাকে, অ্যাক্টিভ সেন্টেন্স, তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। আর প্যাসিভ যদি হয় তাহলে ভার্বের সাথে ভি থ্রি হয়। এগুলো আমরা পরে ডিটেলসে শিখবো। আমি জাস্ট হালকা এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই প্রত্যেকটা জিনিস লেখার দরকার নেই, জাস্ট বোঝার চেষ্টা করো। আমরা প্রত্যেকটা জিনিস ডিটেলসে করবো এই বিষয়গুলো যখন আমরা করবো, ঠিক আছে? আমি জাস্ট বেসিক একটা আইডিয়া দিচ্ছি কেন ইংলিশটা ট্রান্সলেশন আমাদের সমস্যা আমি দেখাচ্ছি। বি ভার্বের ক্ষেত্রে সবসময় কি হয়, প্যাসিভে আমাদের ভি থ্রি হয়ে যায়। এখানে সেন্টেন্সটা প্যাসিভে আছে, তার মানে ইজের সাথে যে ভার্বটা রয়েছে, খাওয়া ভার্বটা যে রয়েছে হয়ের সাথে, এই খাওয়া ভার্বটা আমাদের কি করে দিতে হবে, ভি থ্রি করে দিতে হবে। ভি থ্রি কি হবে, ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন। ইটেন কেন হলো, ইটটা এট কেন হয়, ইটেন কেন হয়, এটা লিস্ট আমি দেবো, চাপ নিও না, এটা লিস্ট দেবো, ঠিক আছে? ভয়ের কিছু নাই। রাইস ইজ ইটেন, ওকে, রাইস ইজ ইটেন, রাইস খাওয়া হয়, এটুকু আমাদের হয়ে গেল, ভাত হয়ে গেল, খাওয়া হয়ে গেল। বাকি কি আছে, আমার দ্বারা, আমার দ্বারা, তারপরে কি আসবে, আমাদের দ্বারা আসবে। দেখো আমাদের এইভাবে কিন্তু আসতেছে বিষয়টা, ঠিক আছে? এইভাবে আসছে, উল্টো দিক দিয়ে কিন্তু আমাদের সেন্টেন্সের ট্রান্সলেশনটা আসছে। দ্বারা ইংরেজি কি, দ্বারা ইংরেজি বাই, এই কারণে যেন বাই বসলো, বোঝা গেল বাই কেন বসলো, এই কারণে যেন বাই বসলো। এখন প্রেপোজিশন যখন বসে, মনে রাখবে প্রেপোজিশন যখন বসে, প্রেপোজিশন যখন বসে, প্রেপোজিশনের সাথে সব সময় অবজেক্ট বসে। কি বসে, সব সময় কি বসে, অবজেক্ট বসে। প্রেপোজিশনের পরে অলওয়েজ অবজেক্ট বসবে, মাথায় রেখে দেবে এটা। প্রেপোজিশনের পরে অলওয়েজ কি বসবে, অবজেক্ট বসবে। সেই অবজেক্টটা নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। আইটা এখানে কি হিসাবে আছে, সাবজেক্টে আছে। আমরা প্রোনাউন যখন করি, প্রোনাউনের রূপ হয়, সাবজেক্টের রূপ হয়, অবজেক্টিভ রূপ হয়, ঠিক আছে? আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা যখন অবজেক্ট হয়ে যায় সেটা মি হয়ে যায়। যেমন উইটা হচ্ছে সাবজেক্ট, উইটা অবজেক্ট হয়ে গেলে কি হবে, আস হয়ে যাবে। তো আইটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, যেহেতু বাই আছে, বাই মানে দ্বারা। তো বাইয়ের পরে কি বসবে, একটা অবজেক্ট বসবে। অবজেক্টটা কি হবে, অবজেক্টটা হবে আই এর অবজেক্ট, আই সাবজেক্ট, আই এর অবজেক্ট কি হয়ে যাবে, মি হয়ে যাবে, আই মি। এভাবে আমার ট্রান্সলেশনটা হলো ভয়েস চেঞ্জ, রাইস ইজ ইটেন বাই মি। সিমিলারলি এখানে যদি হচ্ছে ভাত খাওয়া হয়ে যায় যদি থাকতো, খাওয়া হইতেছে, খাওয়া হইতেছে যদি থাকতো, তাহলে হইতেছে এর মিনিংটা আমি বের করতাম, হইতেছে বা হইছে, হচ্ছে এটা মিনিং কি হতো, রাইস ইজ বিং, রাইস ইজ বিং মানে রাইস হচ্ছে ইটেন খাওয়া। রাইস খাওয়া হয়েছে যদি থাকতো তাহলে কি হতো, রাইস হ্যাজ বিন, রাইস হয়েছে। এই প্রসেসের মধ্যে আমাদের সম্পূর্ণ সিস্টেমটা চলবে, যেটাকে আমরা দ্বিভাষিক পদ্ধতি বলছি। আমি ধরে নিয়েছি তোমরা ইংরেজি কেউ জানো না, আমরা যখন ইংলিশ করবো আমরা দ্বিভাষিক পদ্ধতিতে করব। বাংলা থেকে ইংলিশটা কেন হলো আমরা সবার প্রথমে এটা বোঝার চেষ্টা করব। সিমিলারলি ন্যারেশনের ক্ষেত্রে, ন্যারেশন যখন তোমরা করবে, ন্যারেশন করেছো বিভিন্ন নিয়ম ফিয়ম করে, আমরা কোনো নিয়মের ধার ধারবো না, একদম সিম্পল লজিক, আমরা নিয়মের ধার ধারবো না। আমরা এখানে ট্রান্সলেশন দেখবো, ট্রান্সলেশন অনুযায়ী কেন জিনিসটা হচ্ছে সেই বিষয়টা বোঝার চেষ্টা করব, তারপরে আমরা প্র্যাকটিসের মধ্যে ঢুকবো। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? কোনো কোশ্চেন রয়েছে বা বুঝতে কোনো সমস্যা বা কোনো কোশ্চেন রয়েছে, কোশ্চেন তাহলে কোশ্চেন বলো। ফার্স্ট প্রসেস এটা বলো, এখন কোনো কোশ্চেন? প্রিপোজিশনাল অবজেক্ট, ইয়েস। কোনো কোশ্চেন? কোশ্চেন তাহলে কোশ্চেন করো। আজকের ক্লাসটা যতটা সম্ভব হচ্ছে আমরা এভাবেই কাটাবো। মেন ক্লাস আমরা শুরু করবো পরের রবিবার থেকে, ঠিক আছে? বলো কোনো কোশ্চেন থাকলে, ডেফিনেটলি ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন ইফ ইউ ওয়ান্ট। আমি চাচ্ছি তোমাদের বেসটা যেন খুব স্ট্রং হয়ে বেরোয়। কেউ যখন কোনো কোশ্চেন করবে, কোনো কোশ্চেনে যেন তোমাদের যেন কনফিউশন থাকতে না হয়, ঠিক আছে? ঠিক আছে, বেসটা স্ট্রং চাই। আমরা ট্রান্সলেশন যখন শিখবো, ট্রান্সলেশনও সেম পদ্ধতি করব। আমরা যখন সেন্টেন্স ট্রান্সফরমেশন শিখবো, সিম্পল থেকে কম্পাউন্ড করো, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করো, তখন এই প্রসেসেই করবো আমরা। আমি নিজে এই প্রসেসে শিখেছি। এই থার্সডে ক্লাস হবে না, আমরা ক্লাস শুরু করবো 30 তারিখ থেকে, ঠিক আছে? আমার ক্লাস করার কথা ছিল 1 জুলাই থেকে। 1 জুলাই যেহেতু সোমবার পড়ছে, তো সোমবারের আগে রবিবার পড়ছে, তো রবিবার থেকে আমরা ক্লাস শুরু করবো। এই 7 দিন তোমাদের ক্লাস চাপ
কাজ থাকবে আমি যে বইটার কথা বললাম সেই বইটা থেকে সেই ওয়ার্ডগুলো মুখস্থ করা, এটা তোমাদের কাজ থাকবে। আর এখানে আমি কম্প্রোমাইজ সহ্য করবো না, ঠিক আছে? এটা যেন মাইন্ডে থাকে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কি? কোশ্চেন থাকলে নো বলে দাও। আমি যখন বলবো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোশ্চেন থাকে কোশ্চেন করবে, যদি কোশ্চেন না থাকে কাইন্ডলি নো বলে দেবে, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে তোমাদের কোনো কোশ্চেন নেই, তাহলে আমি শুরু করতে পারি পরের ধাপটা। বোঝা গেল? তো এটা আমাদের ফার্স্ট প্রসেস গেল, আমরা দ্বিভাষিক পদ্ধতিতে শেখার চেষ্টা করব, ঠিক আছে? বোঝা গেল? আমরা সেকেন্ড থিং কনসেপ্ট বা ধারণাতে ফোকাস করব। ভয়েস চেঞ্জ দিয়ে যদি এক্সাম্পল শুরু করেছি, ভয়েস চেঞ্জ দিয়ে এক্সাম্পলটা করি, ঠিক আছে? তোমরা যখন ভয়েস চেঞ্জ করেছো ছোটবেলায়, আমরা যখন ভয়েস চেঞ্জটা করাবো সবার প্রথমে ভয়েস চেঞ্জ আমরা উদাহরণ নেব, উদাহরণ দিয়ে আমরা ভয়েস চেঞ্জটা বোঝা শুরু করব এটা কি অ্যাকচুয়ালি। সবার ফার্স্টে আমরা উদাহরণ দেখবো, সেটা বাংলাতে দেখবো। উদাহরণটা আমরা ইংরেজিতে দেখবো না, সেটা আমরা বাংলাতে দেখবো, ঠিক আছে? উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে জিনিসটা কি। ফার্স্ট কনসেপ্ট ক্ল্যারিটি আসবে। সেকেন্ড থিং, এটার মধ্যে যে কি টার্মস গুলো আছে সেগুলো ডেফিনেশনের মধ্যে আসবে। ডেফিনেশন অফ কি টার্মস, এটার মধ্যে কি টার্মস কি আছে সেগুলো ডেফিনেশনের মধ্যে আসবো। থার্ড থিং দেখবো কোন কোন ভার্বের ভয়েস চেঞ্জ করা যায় বা যায় না। যেমন তুমি দেখো একটা ভার্ব এখানে আমি লিখছি, একটা সেন্টেন্স লিখছি এখানে, আই ইট রাইস, এটা তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে। সিমিলারলি এখানে যদি লিখি আমি আই গো টু স্কুল, এটার ভয়েস চেঞ্জ তোমরা করতে পারবে না। কেন করতে পারবে না? গো ভার্বে কেন ভয়েস চেঞ্জ করতে পারবে না? এটার কারণ আছে, কেন হবে না সেটা আমরা দেখবো। তো আমরা এই প্রসেসে আমরা কনসেপচুয়ালি প্রত্যেকটা জিনিস আগাবো। ডেফিনেশনের ক্ষেত্রে সবার প্রথমে কি কি ভয়েস চেঞ্জ ক্ষেত্রে দুটো বিষয় থাকে, একটাকে বলি আমরা অ্যাক্টিভ ভয়েস, আরেকটাকে বলি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো। তো সবার প্রথমে দেখতে হবে অ্যাক্টিভ আর প্যাসিভ বলতে বুঝিটা কি। ছোটবেলায় আমাদের যখন ভয়েস চেঞ্জ করানো হয়েছে, আমরা যখন ভয়েস চেঞ্জ করেছি, অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে ডিফারেন্স কি আছে সেটাই জানতাম না। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে, উই ডোন্ট নো। বহু পরে এসে জেনেছি যখন নিজে নিজে আমি অধ্যয়ন করা শুরু করেছি ডিটেলসে, ঠিক আছে? তো এটার মধ্যে ডিফারেন্সটা কি আছে? অ্যাক্টিভ ভয়েস বলতে আমি বুঝিটা কি, হোয়াট ইজ মেন্ট বাই অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড হোয়াট ইজ মেন্ট বাই প্যাসিভ ভয়েস, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে সেই বিষয়গুলো কনসেপচুয়াল পার্টের মধ্যে পড়ে। এই কনসেপচুয়াল পার্টগুলো আমরা ডিসকাস করব ইন দ্য ক্লাস, অ্যান্ড দিস আর ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা যখন করানো হয়ে যাবে তারপর এক্সাম্পল দিয়ে আমরা প্র্যাকটিস করব কয়েকটা, ঠিক আছে? বাইলিঙ্গুয়াল প্র্যাকটিস, এবং তারপরে কন্টিনিউয়াসলি আমরা হচ্ছে সিঙ্গল ল্যাঙ্গুয়েজে প্র্যাকটিস করব, ঠিক আছে? তারপরে আমরা আসবো প্র্যাকটিসের মধ্যে, যে প্র্যাকটিসগুলো আমরা মিলিত অবস্থায় করব, কিছু আমরা ক্লাসে প্র্যাকটিস করব এবং কিছু এক্সট্রা করে করব, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? প্রত্যেকটা টপিকস আমরা এই সিচুয়েশনের মধ্যে দিয়েই যাব। আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং করব, কিভাবে বাংলা মিনিংটা হচ্ছে সেটাও আমরা দেখব, তারপরে আমরা প্র্যাকটিসের দিকে ধাবিত হব। বোঝা গেল বিষয়টা? ঠিক আছে, বোঝা গেল? যেমন তোমাদের টেন্সের কথা বলেছিলাম, টেন্স আমরা কিভাবে করব। টেন্সের যেমন ডেফিনেশনের ক্ষেত্রে বলেছিলাম, টেন্স মানে হচ্ছে ভার্বের বিভিন্ন রূপ। এক কথায় যেটা বলে টেন্স কথার অর্থ হলো ভার্বের বিভিন্ন রূপ। যেমন একটা ভার্ব আছে, ভার্বের নাম হচ্ছে খাওয়া। এই খাওয়া ভার্বটাকে লিখতে পারে আমি ভাত খাই, ডেফিনেটলি নো ইস্যু, আমরা সবাই ভাত খাই, আমি ভাত খাই। এখন আমি ভাত খাইয়ের পর আমি করতে পারি আমি ভাত খাইতেছি, খাই খাইতেছি, আমি ভাত খেয়েছি, ঠিক আছে? আমি জাস্ট এক্সাম্পল এখানে দিচ্ছি, চলো মুখেই বলছি এটা, যেহেতু অলরেডি আগে একবার এটা দেখিয়েছি আমি, ঠিক আছে? আমি চাই তোমার মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার হোক তোমাদের, ঠিক আছে?
তো আমি ভাত খাই, আমি ভাত খাইতেছি, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত খাবো, আমি ভাত খাইতে থাকবো। দেখো এখানে দুটো জিনিস কমন আছে, আমিটাও কমন, ভার্বটাও কমন, কিন্তু ভার্ব যেটা আছে ভার্বটাও একই ভার্ব, কিন্তু তার রূপের পরিবর্তন হয়ে যাচ্ছে। এই রূপের যে পরিবর্তন হচ্ছে, এই বাংলাতে রূপের পরিবর্তনের সাথে সাথে গিরগিটির মতো নিজের রূপটা যে পরিবর্তন করছে, এই বাংলাতে নিজের রূপটা পরিবর্তন করার সাথে সাথে এদের ইংরেজিতে রূপটাও পরিবর্তন হয়ে যায়। তো এই বাংলার রূপের পরিবর্তনের সাথে সাথে ইংরেজিতে কিভাবে রূপটা পরিবর্তন হয় সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, সেটা এখানে শিখবো। আমি খাই, আই ইট। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। আই ইট রাইস থেকে আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খাইতেছিলাম, মানে পাস্টে কাজটা করছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। আমি ভাত খাইতে থাকবো, আই শ্যাল বি ইটিং রাইস। এই যে প্রসেসটা যে আছে, এই প্রসেসটাকে টেন্স বলে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে তোমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে। এই টেন্সটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে। যেদিন তোমাদের টেন্স শেখা হয়ে গেল, তোমরা যেদিন বলবে, আর আমি যেমন তোমাদের এখন টেন্সটা বলছি, আমি হালকা করে বলছি, আস্তে করে বলছি। আমাকে যদি তুমি কন্টিনিউয়াসলি বলতে থাকো এটাকে ইংলিশ কি হবে, এটা ইংলিশ কি হবে, আমি কন্টিনিউয়াসলি তোমাদের মুখে ফুল স্পিডে ট্রান্সলেট করতে থাকবো। এই তোমাদের মধ্যে যখন স্পিডটা চলে আসবে, একটা সেন্টেন্স দেখে যখন টেন্স নির্ণয় করে সঙ্গে সঙ্গে শর্ট করে ট্রান্সলেশনটা করে দেবে টেন্সের উপর, সেদিন তুমি ভাববে তোমার ইংলিশের 50% কাজ হয়ে গেছে। 50% কাজ এটার মধ্যেই আছে, এটার মধ্যেই 50% আছে, বাকি সব ছ্যাবড়া। বাকি সব শিখতে জাস্ট চুটকি বাজিয়ে শিখে দেবো, চুটকি বাজিয়ে। যদি এটা একবার শিখতে পারো, এটা যদি শিখতে পারো, বাকি সব চুটকি বাজিয়ে হবে, ঠিক আছে? সেটা আমি তোমাকে নিশ্চিত করবো, ঠিক আছে? তো এই বিষয়টা আমরা সবচেয়ে বেশি ফোকাস করবো। টেন্স যখন করবো, টেন্সে অজস্র প্র্যাকটিস করতে হবে। আমি ক্লাসে সব শিখিয়ে দেবো। টেন্সের ক্ষেত্রে এক্সেপশন কি আছে, সেম মনে হয় কিন্তু অন্য টেন্স হয়ে যায়, সেটা আমরা করাবো, সেগুলো পরীক্ষায় আসে। কিন্তু টেন্সের ক্ল্যারিটি কিন্তু চাই, সবার চাই, টেন্স কিন্তু ভালো মতো করবে। তো টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে বলা হয় টেন্স যে আছে, টেন্স ইজ দ্য লাইফ অফ ইংলিশ, লাইফ লাইন। টেন্সকে তুমি বলতে পারো দিস ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা ইংরেজি ভাষার সোল, ঠিক আছে? এটা ইংরেজি ভাষার সোল বলতে পারো, ঠিক আছে? এটা ছাড়া ইংরেজি ভাষা হবে না। তার আগে আরো ছোটখাটো কিছু বিষয় আছে, সেগুলো আমি শিখিয়ে নেবো, চাপের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমি সবই শেখাবো। তো টেন্সটা হচ্ছে মেটার করে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে, টেন্স, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? আজকে আমি বেশিক্ষণ নেবো না, আমাদের এই প্রসেসে জিনিসটা চলবে। এইভাবে আমরা গ্রামারটা এগিয়ে নিয়ে যাব। আমরা ট্রান্সলেশনও শিখবো, ইংলিশটা কি করে লিখতে হয় সেটাও শিখবো, ইংলিশটা কি করে বলতে হয় সেটাও শিখবো। ফাইনালি আমরা ধাবিত হবো অ্যাডভান্স ইংলিশের দিকে। অ্যাডভান্স ইংলিশের মধ্যে মেনলি কোন পার্টটা আমরা দেখবো? অ্যাডভান্স ইংলিশের ক্ষেত্রে কারেকশন পার্টটা দেখবো। ছোট ছোট বিষয় থাকে, বেসিকের দিকে আমরা কারেকশনে খুব একটা বেশি ফোকাস করবো না। ছোটখাটো মিস্টেক হলে সেগুলো আমরা ঠিক করতেও পারি, নাও করতে পারি। কারণ তখন যদি বেশি গোড়া থেকে যদি ঠিক করার চেষ্টা করি, তখন কি হবে আলটিমেটলি, তখন তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হবে, ঠিক আছে? প্রথম দিকে তোমাদেরকে আমি বিভিন্ন মানে বলতে পারি ডিফিকাল্ট জিনিস দিয়ে তোমাদের বোমবার্ড করবো না যে তোমরা ভয় পেয়ে যাও। আমরা হালকা করে শিখবো। অ্যাডভান্সে যখন যাবো, তোমরা অলরেডি বেসিক তোমাদের কমপ্লিট থাকবে, তোমাদের ইংলিশে অলরেডি একটা যোগ্যতা চলে আসবে, ইংলিশের যোগ্যতা তোমাদের চলে আসবে। অ্যাডভান্সে যাবো আমরা কারেকশন পার্ট নিয়ে, কোন জিনিসটা করলে ভুল হবে না হবে, এই বিষয়টা হচ্ছে অ্যাডভান্সের মধ্যে করবো। বাট এই বাট কথাটা যে আছে, বাট কথার অর্থ কি কে বলতে পারবে? কমেন্টে লেখো বাট কথার অর্থ কি। বাট কথার অর্থ কি কে বলতে পারবে? কমেন্টে লেখো বাট কথার অর্থ কি। বাট কথার অর্থ কি কে বলতে পারবে? এরোডিটেশন, অ্যাবসলিউটলি। বাট কথার অর্থ কি বলো? বাট কথার অর্থ কি কে কে বলতে পারবে? লেখো কমেন্টে বাট কথার অর্থ কি। সবাই লেখো, যারা যারা আছো সবাই লেখো, সবাই লেখো বাট কথার অর্থ কি। বাট কথার অর্থ কি সবাই লেখো। বাট কথার মিনিং কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ বাট? বাট কথার অর্থ সবাই লেখো। সাথী লিখেছে, সৌমিত্র লিখেছে, বাকিরাও লিখো। লিখতে আই থিঙ্ক সময় লাগবে না, ঠিক আছে? ডু রাইট, কোনো ব্যাপার না, ছোটখাটো জিনিস তো কি হয়েছে, লিখো। বাট কথার অর্থ কিন্তু, এটার অর্থ হচ্ছে
কিন্তু কিন্তু কি একটা, কিন্তু হচ্ছে একটা কনজাংশন। কনজাংশন কি? সংযোগ সূচক অব্যয়। আমরা ডিটেলসে করবো কনজাংশন, ঠিক আছে, চাপের কোনো ব্যাপার না। আমরা বাট মানে এখানে কিন্তু ছোটবেলা থেকে সবাই শিখেছি, এটা বেসিক ইংলিশের পার্ট। অ্যাডভান্সে যখন যাব বাটের আমরা আরো মিনিং করব। বাট মানে কি? বাট মানে ছাড়া। যেমন আই ক্যান্ট লিভ বাট ইউ, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। বাট মানে এখানে ছাড়া। বাট মানে আরো কি হতে পারে? বাট মানে শুধুমাত্র বা একমাত্র, ঠিক আছে, শুধুমাত্র বা একমাত্র হচ্ছে বাট মানে হয়ে যায়, ঠিক আছে। তো এরকম বাটের বিভিন্ন মানে আছে, তুমি দেখবে বিভিন্ন সেন্টেন্স। আমরা ছোটবেলায় একটা ওয়ার্ড পড়েছি, নান বাট হিম কেম হিয়ার। নান বাট হিম কেম হিয়ার, ঠিক আছে। আমাদের ছোটবেলায় গ্রামারটা কি থাকতো? অনলি হি কেম হিয়ার, ঠিক আছে, অনলি হি কেম হিয়ার, কেবলমাত্র সে এখানে এসেছিল। আমাদের হচ্ছে কোশ্চেন থাকতো অনলি যেটা আছে অনলিটাকে রিমুভ করো। তো অনলিটাকে রিমুভ করে কি দিতাম আমরা? নান বাট এখানে বসে দিতাম অনলির জায়গায়, পিছনটা হিম করে দিতাম। এই বাটটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এই বাটটা এখানে ছাড়া হিসেবে ব্যবহৃত হয়েছে। আর বাটটা এখানে কি রূপে ব্যবহৃত হয়েছে? প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, ছাড়া, এবং এটা হচ্ছে একটা প্রিপোজিশন। নান বাট হিম কেম হিয়ার, সে ছাড়া এখানে কেউ আসেনি। শুধুমাত্র সে এসেছিল, মানে সে ছাড়া এখানে কেউ আসেনি। তো এই বিষয়গুলো যা আছে এগুলো আমরা অ্যাডভান্সের ক্ষেত্রে পড়বো। এরকম বহু শব্দ আছে, আমি জাস্ট তোমাকে একটা ছোটখাটো এক্সাম্পল দিলাম। এরকম বহু শব্দ আছে যেগুলো আমাদের একের অধিক মিনিং পাওয়া যাবে, এবং প্রত্যেকটা আমরা করবো, ঠিক আছে। বোঝা গেল বিষয়টা? বাটের আরো মিনিং আছে, ঠিক আছে। ঠিক আছে, তো তোমাদের কাজ যেটা থাকবে এই 7 দিনের মধ্যে ওয়ার্ড যেগুলো রয়েছে সবগুলো ওয়ার্ড ঠোঁটস্থ করবে। ওকে, ইট শুড বি অন ইউর লিপ, ঠিক আছে, তোমার ঠোঁটে থাকা চাই ওটা, ঠিক আছে। পরের রবিবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ক্লাস নিয়ে। পরের রবিবার আমাদের ক্লাস 1 হবে, যেখান থেকে আমরা ইংরেজি শেখা শুরু করব, ঠিক আছে। ক্লাসের ডিউরেশন থাকবে 2 ঘন্টা, 8টা থেকে 10টার মধ্যে। কোনো বাকপাস হবে না, আমরা চেষ্টা করব 8টা থেকে 10টার মধ্যে যতটা বেশি ম্যাক্সিমাম শেখা যায়, যতটা বেশি শেখা যায়, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানে ইতি টানছি, ঠিক আছে। ক্লাস কি বলবো, আজকে যেটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি লেকচার হলো, তোমাদের সাথে একটু পরিচয়ও হলো, ঠিক আছে। এবং আমার এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে বলা হয়নি, আমি ইংলিশে গ্র্যাজুয়েট করেছি, ঠিক আছে। ইংলিশ অনার্স আমার গ্র্যাজুয়েট ছিল, মোটামুটি ভালো মার্কস নিয়ে পাশ করেছিলাম। আমার শখ ছিল প্রফেসর হওয়ার সেই সময়টাতে। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রেগুলারে ভর্তি হয়েছি সবার প্রথমে। ওখানে হচ্ছে এন্ট্রান্স দিয়ে চান্স পেয়েছিলাম। তারপরে আরেকটা ইউনিভার্সিটি এখানে ছিল, সেখানেও এন্ট্রান্স দিয়ে চান্স ছিলাম, সেই এন্ট্রান্স আমি প্রথম হয়েছিলাম প্রবেশিকা পরীক্ষায়, ঠিক আছে। তো সেটাও ছেড়ে চলে এসেছি, ইউনিভার্সিটি ছেড়ে চলে এসেছি, পরে হিস্ট্রিতে এমএ করেছি, ঠিক আছে। এই হচ্ছে আমার স্টাডিগত বৃত্তান্ত। তো তুমি যদি টিচিং কোয়ালিফিকেশন বলো, ইংলিশ তো আমি 12 বছর ধরে পড়াচ্ছি প্রায়, ঠিক আছে। 2011 থেকে পড়াচ্ছি ইংলিশ আমি, 2011 থেকে, যখন ক্লাস 11-এ পড়ি তখন থেকে। তো 12 বছর ধরে ইংলিশ পড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে। এবং তারপরে আমি হচ্ছে বিগত 3 বছর ধরে ইউপিএসসির জন্য পড়িয়েছি। তোমাদের যারা ডাব্লিউবিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ, ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, সবগুলো সাবজেক্টই মোটামুটি মোরাললেস আমার পড়া আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার সম্বন্ধে বৃত্তান্ত, ঠিক আছে, ছোট্টখানি বিষয়। তোমাকে যে প্রথমে যে আমি প্রাণীর যে গল্পটা করলাম, যে পশুগুলো ছোট ছোট হয়ে যায়, এটা ইউপিএসসির হিস্ট্রির গল্প, ঠিক আছে। এই মাত্র জয়েন হলাম, ঠিক আছে। আশরাফুল, তুমি দেখে নিও ক্লাসটা, ঠিক আছে, পরে দেখে নিও আরেকবার রিপোর্ট। ইউপিএসসি ডাব্লিউবিসিএস দুটোই করায়, ঠিক আছে, দুটোই হচ্ছে, আমি জানি, সবকিছু জানি, এভরিথিং জানি। এখানে অনেক স্টুডেন্ট রয়েছে, আমার ইউপিএসসি এর স্টুডেন্ট রয়েছে তোমাদের কাছে।
ঠিক আছে? ঠিক আছে, তাহলে সবাইকে শুভরাত্রি। আমাদের পরের রবিবার পাক্কা 8টার সময় ক্লাসে দেখা হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো ক্লাসে কি করে জয়েন করতে হয়। আমি হচ্ছে পরের রবিবার থেকে আর লেট করবো না, পরের রবিবার থেকে সম্ভবত সকালবেলায় আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো হচ্ছে ক্লাসে, ঠিক আছে? সকালে আমি লিঙ্ক রেডি করে রাখবো, 8টার সময় আমাদের ক্লাস শুরু হবে। রাতে পাক্কা 8টার সময় ক্লাস আমরা শুরু করবো, ঠিক আছে? 8টা থেকে 10টা পর্যন্ত আমাদের কন্টিনিউয়াসলি ক্লাস চলবে। খাওয়া দাওয়া করে বসবে, যদি কারো খিদের ব্যাপার থাকে, ঠিক আছে? ক্লাস থেকে উঠবে না আই হোপফুলি, ঠিক আছে? ঠিক আছে, সবাইকে তাহলে শুভরাত্রি জানাচ্ছি। হোমওয়ার্ক যেটা আছে আমি বললাম, ওয়ার্ক যেগুলো আছে ওয়ার্ডগুলো পড়বে, যে 51 পেজ থেকে যে বললাম আমি, এই 51 পেজ থেকে বইটি করবে, ঠিক আছে? ওই ওয়ার্ডগুলোই তোমাদের এই 1 সপ্তাহের হোমওয়ার্ক থাকবে, শুধু ওয়ার্ড, ঠিক আছে? এরপরে থেকে আরো চাপ বাড়বে, এখন তুমি এটুকুই করো শুধু। এরপরে তোমরা হোমওয়ার্কের জন্য 7 দিন সময় পাবে না, তোমরা 3 দিন করে সময় পাবে হচ্ছে হোমওয়ার্কের জন্য। বৃহস্পতিবারের পরে সোম মঙ্গল বুধ সময় পাবে, সরি, আর রবিবারের পরে সোম মঙ্গল বুধ সময় পাবে, এবং বৃহস্পতির পরে শুক্র শনি সময় পাবে তোমার হোমওয়ার্কের জন্য, ঠিক আছে? তো পড়াশোনা করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, ইংলিশ শেখানোর দায়িত্ব আমার, ঠিক আছে? তোমাদের শুধু একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক, ঠিক আছে? কোন বুকটা আছে, বুকটার নাম আমি বলে দিচ্ছি তোমাদের সবাইকে, আবার বলে দিচ্ছি বুকটার নাম, ঠিক আছে? বুকটার নাম তোমাদের আবার বলে দিচ্ছি আমি। বুকটার নাম হচ্ছে ট্রেজার ট্রোভ, নামটা লিখে রাখো, ট্রেজার ট্রোভ ফর ইংলিশ লার্নার, ঠিক আছে? ট্রেজার ট্রোভ ফর ইংলিশ লার্নার্স, বইটার নাম হচ্ছে, পুরো নাম হচ্ছে এটা, ট্রেজার ট্রোভ ফর ইংলিশ লার্নার্স। বই যে লিখেছে তার নাম হচ্ছে ডিপি ভট্টাচার্য। ডিপি ভট্টাচার্য। এই বইয়ের হচ্ছে যে কন্টেন্ট যে আছে, কন্টেন্টে যখন ঢুকবে, কন্টেন্টের মধ্যে সবার প্রথম যে পার্ট আছে সেটার নাম দেওয়া হচ্ছে প্রেপারেটরি সেকশন, প্রেপারেটরি সেকশন, ঠিক আছে? প্রস্তুতিমূলক সেকশন এটা, ঠিক আছে? মানে প্রস্তুতিমূলক সেকশন এটাকে নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? এই প্রেপারেটরি সেকশনের 51 নাম্বার পেজ, ঠিক আছে? পেজ নাম্বার 51, পেজ নাম্বার 51তে তুমি ওয়ার্ড পাবে, ঠিক আছে? শব্দ পাবে, ফ্যামিলির ওয়ার্ডসদের একটা লিস্ট আছে, মোটামুটি 12-14 পেজের একটা লিস্ট আছে। এই সম্পূর্ণ যে ওয়ার্ড বুকটা আছে, এখান থেকে সম্পূর্ণ যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড ঝরঝরা মুখস্থ হওয়া চাই, বানান সহকারে, ঠিক আছে? ঝরঝরা মুখস্থ হওয়া চাই, বানান সহকারে। উচ্চারণটা পাশে তুমি দেখবে উচ্চারণ দেওয়া আছে বাংলাতে, ঠিক আছে? উচ্চারণ, বানান প্লাস মুখস্থ, এই জিনিসটা তোমাদের কাজ থাকবে, ঠিক আছে? এটা বলেছিলাম, ওকে? ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই টানছি, ঠিক আছে? পিপিটি আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? পিপিটি তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে? পিপিটি আমি দিয়ে দেবো, চাপ নেই না, পিপিটি আমি এখনই দিয়ে দেবো, ওকে? ঠিক আছে, তাহলে সবাইকে আজকে শুভরাত্রি। আমাদের পরের রবিবার থেকে কন্টিনিউয়াসলি ক্লাস হচ্ছে, যেটা হচ্ছে জুন মাসের 30 তারিখ, 30 কি 31 তারিখ হবে, সেই দিন থেকে আমরা কন্টিনিউয়াসলি ক্লাস করবো। ধামাকাদার ইংলিশ হবে, শুধু পরিশ্রম করতে হবে, ঠিক আছে? পরিশ্রম তোমাদের সফলতা আমি দেবো, ওকে? গুড নাইট।